রাজধানীতে খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র নেহাইতি কম। এর উপর প্রায় ৫ বছর যাবৎ বন্ধ আছে জনপ্রিয় এই শিশু পার্কটি। কবেই বা এই পার্কের কাজ শেষ হবে, আর কবে থেকেই বা এই পার্কটি মুখরিত হবে শিশু কিশোরে? এটা নিয়ে পরিকল্পনা করা হলো, তড়িঘড়ি করেই শিশু পার্কেরটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় সমন্বয়হীনতা হয়েছেই। আগামী বছরের মধ্যে আমাদের শিশু পার্কের রাইড লাগানো এই পর্যায়ে চলে যাবে। তো এটা উন্নয়ন কাজের জন্যই হোক বা নানাবিধ প্রতিবন্ধকতার কারণেই হোক, খোলা জায়গা, মাঠ, বৃক্ষ এগুলাই বেশি থাকবে। তো আমরা যদি সারফেসকে অনেক বেশি কনক্রিট করে ফেলি তো সেটা কখনোই ভালো হবে না। উদ্যানের প্রকল্পে আটকে আছে শিশুদের আনন্দ। সমন্বয়হীনতায় রাজধানীর শিশু পার্ক ৫ বছর ধরে বন্ধ। আধুনিকায়নে ৬০৪ কোটি টাকা খরচে শুধু কনক্রিটের আধিপত্য। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন। সঙ্গে আছি আমি মশিউর অনিক। প্রতি বছরই হাওড়ে মনে হয় ১৫-২০ জন ২৫ জন গরু বাছুর গবাদি পশু সব অনেক মারা যায়। এটা তো বাদ দেওয়া লাগবো, কারণ আমরা এই বয়লে এই কাজ করি। বিভিন্ন রকম বজ্রপাত যে হয়, যেহেতু ওয়াইড এবং স্ক্যাটার পদ্ধতিতে হয়, সেই কারণে টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক বজ্রপাতের পূর্বাভাস দেওয়া একটু জটিল, যে কোন জায়গায় আঘাত আনবে। এটা আবহাওয়া দপ্তর অথবা আমাদের পরিবেশ দপ্তরের কাজ, কিন্তু মূল কাজটা হচ্ছে স্থানীয় সরকারকে সম্পৃক্ত, তারা যেন জিনিসটা অন করে। প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে বজ্রপাত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বজ্রপাতে মৃত্যু ৫০ জনের। পূর্বাভাস নয়, সতর্কতায় মৃত্যু এড়ানো সম্ভব বলছেন আবহাওয়াবিদরা। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে তার আগে শাহবাগ শিশু পার্ক প্রসঙ্গ। কবে উন্মুক্ত করা হবে রাজধানী শাহবাগের শিশু পার্ক? এমন প্রশ্নের উত্তর নেই কোথাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গৃহায়ন ও গণপূর্ত এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ৫ বছর ধরে আটকে আছে শিশু পার্কের উন্নয়ন কাজ। তবে আগামী ২ বছরের মধ্যেই সব রাইড এনে চালু করতে চায় ডিএসসিসি। সিওল আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান। ১৯৮৩ সালের শাহবাগের ঠিক এই জায়গাটি থেকেই এই শিশু পার্কটি যাত্রা শুরু করে। তখন এই শিশু পার্কটির দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়, আর দেখভালের দায়িত্ব ছিল ঢাকা সিটি কর্পোরেশন। তবে পরবর্তীতে যখন ২ সিটি কর্পোরেশন বিভক্ত হয়ে যায়, তখন এটি রক্ষণাবেক্ষণ এবং দেখভালের পুরোপুরি দায়িত্ব পায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বিগত ৫ বছর যাবৎ বিভিন্ন উন্নয়ন কাজের নামে এবং বিভিন্ন জটিলতায় এই শিশু পার্কটি বন্ধ রয়েছে। ঠিক ১ বছর আগে এখন টিভির পর্দায় আমরা দেখিয়েছিলাম এই শিশু পার্কটির উন্নয়নের কাজ কতটুকু হয়েছিল। ঠিক ১ বছর পর এই শিশু পার্কটির উন্নয়ন কাজের অগ্রগতি কতদূর, সেটি এখন আমরা দেখব। রাজধানীর শাহবাগ শিশু পার্ক প্রায় ১৫ একর জমির উপর ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালে জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে রাজধানীর রমনা শিশু পার্কটি বন্ধ ঘোষণা করে। তৃতীয় পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় এই শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য বন্ধ রাখা হয়। নোটিশে জানানো হয়, সার্বিক বিষয় ও দুর্ঘটনা থেকে নাগরিকদের রক্ষায় রাখতে সর্বসাধারণের জন্য বন্ধ করা হয় কেন্দ্রীয় শিশু পার্ক। শিশু পার্কের স্থানের মাঝামাঝি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, জলাধারা, আন্ডারপাস, হাঁটার পথ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই কাজ শেষে শিশু পার্কের স্থান ডিএসসিসি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পরই কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পার্কের আধুনিকায়নে প্রায় ৬০৪ কোটি টাকা একনেক থেকে অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৪৮৩ কোটি টাকা দিবে সরকার। এই টাকার ৫০ ভাগ অনুদান এবং ৫০ ভাগ ঋণ হিসাবে দেয়া হচ্ছে। বাকি ১২০ কোটি টাকা দক্ষিণ সিটির তহবিল থেকে খরচ করা হবে। অনুমোদিত প্রকল্পে ৪১৫ কোটি টাকা খরচ হবে ১৫টি অত্যাধুনিক রাইড কেনা ও স্থাপনে। কবে শিশু পার্কের কাজ শেষ হবে এমন প্রশ্নে ডিএসসিসি মেয়রের উত্তর ছিল, সেই দিন তারিখ জানেন না কেউ। তবে ২ বছরের মধ্যেই সকল রাইড বসানো শেষ হবে বলে আশাবাদী ডিএসসিসি মেয়র। আমরা এখন দরপত্রে চলে গিয়েছি, কিছু অংশে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, কিন্তু পুরো শিশু পার্ক সহ ওখানে কয়েকটি প্রকল্প আসলে হচ্ছে। শিশু পার্কটা আমাদের অংশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এর সাথে অন্য অংশে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের কাজটা করছে গণপূর্ত। আগামী বছরের মধ্যে আমাদের শিশু পার্কের রাইড লাগানো এই পর্যায়ে চলে যাবে, কিন্তু বাকি গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে কাজগুলো করছে
সেইগুলো কাজ না সম্পন্ন না হলে আমরা এটা চালু করতে পারবো নাকি, এটার ব্যাপারে একটু সংশয় রয়েছে। পরিকল্পনা না করেই তড়িঘড়ি করে শিশু পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। একটি পুরো প্রজন্ম বঞ্চিত হচ্ছে শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে, এমনটাও স্বীকার করে নিলেন তিনি। প্রথমেই যখন এটা নিয়ে পরিকল্পনা করা হলো তখন আসলে হয়তো বা একটু তড়িঘড়ি করেই শিশু পার্কটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আসলে পরিকল্পনাটা পরিপূর্ণ হলে তারপরে যখন ঠিকাদার নিয়োগ হতো বা নির্মাণের পর্যায়ে যেত তখন বন্ধ করে দেওয়া যেত। তাহলে কিন্তু আপনি যেটা বললেন যে এতদিন এটা চালু রাখা যেত প্রজন্ম থেকে প্রজন্ম। আমি নিজেও ছোটোকালে শিশু পার্কে যাওয়া আমাদের জন্য একটা বড় বিনোদনের জায়গা ছিল, নিজেও কতবার গিয়েছি। তো সেই জায়গাটায় একটু সমন্বয়হীনতা হয়েছেই বৈকি। শিশুদের জন্য এই নগরে খুব কম স্থানই রয়েছে, সেখানে 5 বছর ধরে শিশু পার্কটি বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন শিশু পার্ক নতুন করে উন্নয়নে প্রাধান্য দিতে হবে গাছপালা ও প্রকৃতিকে। অবশ্যই, যেহেতু আমাদের পার্কের সংখ্যাই অনেক কম, তো যেইগুলো আছে সেইগুলোর প্রবেশগম্যতা খুবই জরুরি। তো এটা উন্নয়ন কাজের জন্যই হোক বা নানাবিধ প্রতিবন্ধকতার কারণেই হোক, এটা প্রবেশগম্যতা যদি না থাকে তাহলে তো এই পার্ক থেকে আমার কোনো লাভ নাই। আর যেহেতু এটা আমরা বলছি পার্ক, তো এখানে অবশ্যই খোলা জায়গা, মাঠ, বৃক্ষ এগুলাই বেশি থাকবে। তো আমরা যদি সারফেসকে অনেক বেশি কনক্রিট করে ফেলি তো সেটা কখনোই ভালো হবে না। কিছু কিছু যদি সারফেস দেওয়াও লাগে সেটা হবে সফট সারফেস, অর্থাৎ পানি যেন ভিতরে প্রবেশ করতে পারে। পার্কটির আধুনিকায়নে 15টি রাইড যুক্ত করার কথা রয়েছে। এতে থাকবে সুপার এয়ার রেস, টি কাপ 9, ফ্লাইং ক্যাসেল, মিনি কোস্টার, বাম্পার কার, ম্যাজিক বাইক, সুপার হ্যাপি সুইং, মেরি গো রাউন্ড ও ওয়াটারমেনিয়া। রাজধানীতে খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র নেহাইতি কম। এর উপর প্রায় 5 বছর যাবৎ বন্ধ আছে জনপ্রিয় এই শিশু পার্কটি। এটি হতে পারত রাজধানীবাসীর অন্যতম কেন্দ্রীয় বিনোদন কেন্দ্র, আর এটি বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। দ্রুত এটির উন্নয়ন কাজ শেষ করে পার্কটি শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এমনটাই দাবি রাজধানীবাসীর। তবে কবেই বা এই পার্কের কাজ শেষ হবে, আর কবে থেকেই বা এই পার্কটি মুখরিত হবে শিশু কিশোরে, এখন এটি দেখার বিষয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। প্রতি বছর সংসদ সদস্যদের 5,000 করে গাছের চারা দেয়া হলেও এবার বরাদ্দ কমিয়ে হয়েছে 3,000। গাছের চারা রোপণে স্থানীয় সরকার নির্দেশনা দিলেও নেই কোনো বরাদ্দ। আর বন বিভাগ বলছে বিদায়ী অর্থবছরে বগুড়া ও জয়পুরহাট মিলে 20 কিলোমিটার সড়কে বরাদ্দ 20,000 গাছ। চাইলেও আবার সব রাস্তায় গাছ লাগানোর সুযোগ নেই। বগুড়া থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম ও সাইফুল সাগর। পাখির ছানাদের নিরাপদ আবাসটুকু থাকবে তো? উন্নয়নের ধোঁয়া তুলে গাছ কাটার বদলে রোপিত নতুন চারায় ভবিষ্যতেই বা পাখপাখালির নিরাপদ আবাসের নিশ্চয়তা কতটুকু? মানুষের ভাগ্য নির্ধারণী বাজেটে কত কথাই তো লেখা থাকে। পাখির পাশাপাশি নদী, বন, পাহাড় বা গাছেরও তো চাওয়া পাওয়া আছে। এমনিভাবে বাজেটে কতটুকু স্পষ্ট হবে কীটপতঙ্গ, অণুজীব, সরীসৃপ, উভচর, বন্য বা গৃহপালিত প্রাণীর ভাগ্যরেখা? পরিবেশ প্রকৃতির সুরক্ষায় এমন প্রশ্ন যেমন যৌক্তিক, তেমনি উত্তর খোঁজাও জরুরি মনে করেন এই পরিবেশবিদ। পরিবেশের যে অনেকগুলো সেগমেন্ট আছে সেই সেগমেন্টগুলোতে কিভাবে বরাদ্দ দেওয়া উচিত সেটা কিন্তু এখনো আমরা ওইভাবে করে উঠতে পারিনি। যতটুকু বনায়ন থাকা দরকার ততটুকু বনায়ন নাই, যতটুকু নদী নালার পরিবেশটা সুস্থ থাকা দরকার ততটুকু নাই। সম্প্রতি অশান্ত প্রকৃতির নিষ্ঠুরতা দেখেছে গোটা দেশ। 39 থেকে 41 ডিগ্রি তাপমাত্রায় টানা তাপপ্রবাহ যখন দহন জ্বালায় পরিণত হয়, তখন প্রকৃতিকে শান্ত করতে বৃক্ষরোপণের পরামর্শ আসে চারিদিক থেকে। কিন্তু বাস্তবতা কি? দেশের অধিকাংশ জেলার মতো বগুড়াতেও নেই সংরক্ষিত বনভূমি। এ যাবতে একটি গাছের চারাও কি রোপণ করেছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা? গেল 21 এপ্রিল গাছের চারা রোপণে স্থানীয় সরকার বিভাগের দেয়া নির্দেশনার বাস্তবায়নই বা কতদূর? এমন প্রশ্নে জনপ্রতিনিধিদের সোজাসাপটা উত্তর, বৃক্ষরোপণে নেই কোনো বরাদ্দ। আমরা প্রতি বছরই জুন মাসে বাজেট পেশ করি, কিন্তু
এই পরিবেশ বাঁচানোর কথাগুলো উত্থাপন হয়, কিন্তু সরকার থেকে পরিষদ থেকে কোনো বরাদ্দ এই পরিবেশ বাঁচানোর জন্য কোনো বরাদ্দ আমরা পাই না। গাছপালা লাগালে পরিবেশ রক্ষা হবে, দেশ রক্ষা হবে, সবাই রক্ষা হবে, দেশে বিপদ কম হবে, রাস্তাঘাটের সাইডে গাছপালা তারা খুবই ভালো হয়। এটা যদি সরকার আংশিক কিছু বরাদ্দ দেয় তার জন্য আমাদের জন্য সব পৌরসভা ইউনিয়ন পৌরসভার জন্য ভালো। যদি এইসব পর্যাপ্ত বাজেট এবং সুরক্ষা নিরাপত্তা সঠিক হয় তাহলে আমাদের মতো বাংলাদেশে অনেক সংগঠন আছে যারা স্বেচ্ছায় এবং অবাধে কাজগুলো করতে পারবে। এদিকে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতি বছর সংসদ সদস্যদের ৫,০০০ করে গাছের চারা দেয়া হলেও এবার তাদের বরাদ্দ ২,০০০ কমিয়ে ৩,০০০ করা হয়েছে। বগুড়ায় কাঁচা পাকা মিলে এলজিইডির এমন সড়ক আছে ৬,৭৭৮ কিলোমিটার, সড়ক ও জনপথ বিভাগের ৫৫০, প্রায় ৬৫ কিলোমিটার রেলপথ আর পানি উন্নয়ন বোর্ডের বাঁধের দৈর্ঘ্য ৯৪ কিলোমিটার। কোনো কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গাছ চোখে পড়লেও বেশিরভাগ সড়কই তো বৃক্ষশূন্য। বন বিভাগ বলছে ২০২৩-২৪ অর্থবছরে বগুড়া ও জয়পুরহাট মিলে ২০ কিলোমিটার সড়কের জন্য তাদের বরাদ্দ মাত্র ২০,০০০ গাছ। চাইলেও সব রাস্তায় গাছ লাগানোর সুযোগ নেই প্রতিষ্ঠানটির। সুস্থ পরিবেশ যদি না পাই তাহলে শুধুমাত্র ওই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হলেই কিন্তু হবে না, টিকে থাকা মুশকিল, সাস্টেনেবল থাকা মুশকিল। সরকার আমাকে যে বরাদ্দ দেয় সেই বরাদ্দের ভিত্তিতে আমরা এই সমস্ত ফাঁকা ল্যান্ডগুলোতে প্রথমে আমরা কার্যক্রম করি। যেমন আমার এই ২৩-২৪ সালে বগুড়া সামাজিক বন বিভাগে আমার এখানে ২০ কিলোমিটার করছে। আমাদের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতার বিষয়টা আমরা সরকারকে অবহিত করেছি। কলেজের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভিদ বিজ্ঞানের মতো বিভাগেও থাকে না বোটানিক্যাল গার্ডেনের জন্য আলাদা কোনো বরাদ্দ। পরিবেশ প্রকৃতির সুরক্ষায় বড় ভূমিকা রেখে চলার কথা যে নদ নদীগুলোর নিজের অস্তিত্বের প্রশ্নে লজ্জায় মুখ লুকোয় ভদ্রাবতীর মতো দখল দূষণে বিপন্ন এই অঞ্চলের প্রায় নদী। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্রমাগত চারিদিকে যখন বিপদ ঘনীভূত হচ্ছে তখনও নদী নালা খালবিল পুকুর জলাশয় রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাসভূমি রেখে যেতে হলে এখনই এদিকে নজর দেওয়ার তাগিদ পরিবেশবিদদের। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে বজ্রপাতের আগে পূর্বাভাস দেয়া কঠিন, তবে সতর্কতার মধ্য দিয়ে মৃত্যু এড়ানো সম্ভব। আর গবেষণা প্রতিষ্ঠান বলছে বজ্রপাত থেকে বাঁচতে বজ্র নিরোধক গাছ লাগানো ও থান্ডার অ্যারেস্টার স্থাপন সহ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। মেঘের আঁধার ফুঁড়ে তীব্র আলোর ঝলকানি, এক অপার্থিব সুন্দর অথচ ভয়ঙ্কর। আকাশে বিজলি চমকানোর দৃশ্য এখন আর উপভোগ্য নয়। জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে যা রূপ নিয়েছে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে। দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে মৃত্যুর অন্যতম কারণ এই বজ্রপাত। দিনে দিনে বাড়ছে আতঙ্ক, চিহ্নিত হয়েছে নতুন দুর্যোগ হিসেবে। বজ্রপাত ৩ ধরনের হয়ে থাকে, তবে এর মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম ক্লাউড টু গ্রাউন্ড, যাতে মৃত্যুর আশঙ্কা বেশি। আবহাওয়া অফিসের গবেষণা বলছে বজ্রপাতের হার সবচেয়ে বেশি সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নওগাঁ জেলায়। দেশে বর্ষা মৌসুমে বজ্রপাতের হার গড়ে ৫১%, যার শিকার বেশিরভাগই কৃষক এবং খোলা মাঠে কাজ করা শ্রমজীবী। প্রতি বছরই হাওড়ে মনে ১৫-২০ জন ২৫ জন গরু বাছুর গবাদি পশু সব অনেক মারা যায়। হাওড়ের মধ্যে টাটা টুটা পড়তে পারে, এখন এই রিস্ক নিয়ে তো আমরা কাজ করুন লাগে। বাচ্চা কাচ্চা আছে সবার লয়ে তো চলন তো লাগবো, সেটা তো বাদ দেওয়ান লাগবো। এখন আমরা এই বয় লয়ে কাজ করি। টাটা ডরে মানুষ মরে, গরু বাছুর মরে, সব কিছুরই একটা আতঙ্ক। আবহাওয়া অফিসের তথ্যমতে বেশিরভাগ বজ্রপাতই উত্তর পশ্চিম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়, যার স্থায়িত্ব হতে পারে ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের একটি পরিসংখ্যান বলছে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বজ্রপাতে মৃত্যু হয়েছে ৯৬১ জনের, আর ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫১০ জন।
আবহাওয়াবিদরা বলছেন, বিজলি চমকানো দেখা মাত্র 30 সেকেন্ড গণনার মধ্যে পুনরায় যদি দেখা যায়, সেক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত নিরাপদে ঘরে অবস্থান করতে হবে। তাপপ্রবাহের পর যদি বজ্রঝড় সংঘটিত হয়, অনেক সময় দেখা গেছে এই বজ্রঝড়ের উচ্চতা অনেক উপরে উঠতে পারে। সুতরাং বৃষ্টি, দমকা বাতাস, জোড়ো হওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টি অনেক সময় ফেনোমেনাগুলো ত্বরান্বিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এই কারণে দীর্ঘ তাপপ্রবাহের পর যদি বজ্রঝড় হয়, তার শক্তিমাত্রা একটু বেশি থাকে। বজ্রপাতের আগে সঠিক পূর্বাভাস দেয়া জটিল প্রক্রিয়া বলছে তারা। তবে বেশ কিছু সতর্কতা মেনে চললে মৃত্যু এড়ানো যেতে পারে। সেই সঙ্গে জোর দিতে হবে জনসচেতনতা তৈরিতে। এই যে বিভিন্ন রকম বজ্রপাত যে হয়, যেহেতু ওয়াইড এবং স্ক্যাটার পদ্ধতিতে হয়, সেই কারণে টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক বজ্রপাতের পূর্বাভাস দেওয়া একটু জটিল, যে কোন জায়গায় আঘাত আনবে। তবে এটা ঠিক যে বজ্রপাত হতে পারে একটিমাত্র মেঘ থেকে, অথবা অনেকগুলো মেঘ থেকে, অথবা পাশাপাশি অনেকগুলো মেঘ সংযুক্ত হয়ে স্কোয়ার লাইন গঠন করে, সেখান থেকেও বজ্রপাত হতে পারে। বজ্রপাত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, চলতি বছর এপ্রিল মাসে মারা গেছেন 20 জন, আহত হয়েছেন 3 জন। এছাড়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত 50 জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। গবেষকরা বলছেন, এই দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজন বজ্রনিরোধক গাছ রোপণ, থান্ডার অ্যারেস্টার স্থাপন সহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়ানো। পাশাপাশি বজ্রপাতের সময় জলাশয়ের পাশে অবস্থান না করা, রাবারের জুতা ব্যবহার করা, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা। এই দুর্যোগের ক্ষতি নিরসনে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখারও পরামর্শ তাদের। এখানে স্থানীয় সরকার হচ্ছে সবচাইতে উপযুক্ত, কারণ তারা মানুষের সাথে থাকে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এটা আবহাওয়া দপ্তর অথবা আমাদের পরিবেশ দপ্তরের কাজ, কিন্তু মূল কাজটা হচ্ছে স্থানীয় সরকারকে সম্পৃক্ত, তারা যেন জিনিসটা ওন করে। ঋতু পরিবর্তনের কারণে বাড়ছে তাপপ্রবাহ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের আধিক্য বজ্রপাত বৃদ্ধির অন্যতম কারণ। তাই বজ্রপাতে মৃত্যু ঠেকাতে বৃক্ষরোপণ বাড়ানো সহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ গবেষকদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এদিকে কোরবানির ঈদের আগে বেড়েছে খড় কাটা মেশিনের চাহিদা। এই মৌসুমে প্রায় 3 কোটি টাকার ব্যবসার আশা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যবসায়ীদের। তবে লোহা ও ইস্পাতের দাম বাড়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে পশু মোটাতাজাকরণে সৈয়দপুরের খামারগুলোতে বেড়েছে খড়ের চাহিদা। একই সঙ্গে বেড়েছে খড় কাটা মেশিনের চাহিদাও। খামারি থেকে দোকানি সবখানেই ধুম পড়েছে খড় কাটা মেশিন কেনার। বিভিন্ন দোকানেও বিক্রি হচ্ছে কাটা খড়। ঈদের আগেও পরে এই মেশিনের চাহিদা থাকে সবচেয়ে বেশি, তাই মেশিন বানাতে ব্যস্ত সময় পার করছেন সৈয়দপুরের কারিগররা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আশেপাশের জেলা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও যাচ্ছে এই মেশিন। সিজনের সময় 3000 থেকে 3500 কেজি আমি উৎপাদন করতে পারি 2 মেশিনে। আর যদি অফ সিজনের মধ্যে কুরবানিটা পড়ে, তখন দেখা যায় 5 থেকে 10% বাড়ে। কুরবানি হইতে হইতে আমাদের কাজের চাপ বেশি থাকে। এখন আমরা স্টক করি, এখন থেকে রাত দিন কাম করি। এগুলোর চাহিদা অনেক বাড়তি আছে। এখন মনে করেন ছোট মেশিনের বেশি চাহিদা আছে। এখানে মেশিনের রেটও খুব কম, অন্য জায়গা থেকে মানে রেট এখানে খুবই মোটামুটি কম, আর সার্ভিস ভালো। এরা যায়, আবার অনেক সময় কোনো প্রবলেম হলে এরা যায় নিজে ঠিক করে দেয়, কোনো সার্ভিস চার্জও কাটে না। আকার, বৈদ্যুতিক মোটর, ব্লেড অনেক কিছুর উপর নির্ভর করে এসব মেশিনের দাম। বৈদ্যুতিক মোটর সহ একটি বড় মেশিন বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকায়, আর ছোট মেশিন বিক্রি হয় 25 থেকে 30 হাজার টাকায়। এই মৌসুমে অন্তত 300 মেশিন বিক্রি হবে বলে আশা মালিক সমিতির। সেই হিসেবে প্রায় 3 কোটি টাকার খড় কাটার মেশিন বিক্রি নিয়ে আশাবাদী তারা। প্লেন সিটের দামও বাড়ছে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই বাড়ছে, মজুরি বাড়ছে, কারেন্ট বিলও বাড়ছে, এখন দোকান ভাড়াও বাড়ছে। মানে ফুল বিলে মানে আমাদের এখন খরচ বেশি। এখন তো দাম বাড়ছে, আর ওরকম মাল বিক্রি করে মনে খরচা হয় না ওরকম। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই সংকট তৈরি হয়েছে এর কাঁচামাল লোহা ও ইস্পাতের। তাই কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিকল্প কোনো উৎস থেকে কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা করে দাম কমানোর আহ্বান ব্যবসায়ী নেতাদের। এত বেশি লোডশেডিং ইদানিং হচ্ছে যে ঠিকমতো উৎপাদন করতে পারছি না। এই চালিকা শক্তিকে টিকিয়ে রাখার জন্যে কাঁচামালের উপরে ভর্তুকি দিয়ে যেন কাঁচামালের মূল্য কম রাখার ব্যবস্থা করা হয়।
উত্তরবঙ্গের ব্যবসার কেন্দ্রবিন্দু সৈয়দপুরে যতগুলো ব্যবসা হয় তার একটা বড় জায়গা দখল করে আছে এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। সারা বছর বড় বড় মেশিনের ছোট ছোট যন্ত্রাংশ সাপ্লাই দিলেও কুরবানির সময় চাহিদা বাড়ে খড় কাটা মেশিনের। ছোট বড় নানা ধরনের এই মেশিনগুলো তৈরি করতে দিনরাত এক করে ফেলেন শ্রমিকরা। আর এটাই এই মৌসুমে সৈয়দপুরের অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। ঈদ ঘিরে মেহেরপুরের খামারে বেড়েছে ব্যস্ততা। এবছর জেলায় 1100 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য ঠিক করেছেন খামারিরা। তবে গোখাদ্য থেকে শুরু করে সবকিছুর দাম বৃদ্ধিতে পশুপালনে বেড়েছে খরচ। এতে হাটে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, শিগগিরই হাটে উঠবে কুরবানির পশু। তাই তো পশু মোটা তাজাকরণে খামারে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। মেহেরপুরে রয়েছে 5 শতাধিক বাণিজ্যিক এবং 22,000 পারিবারিক খামার। গরু ছাগল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশুর জন্য বিশেষ খ্যাতি রয়েছে এ জেলার। বিশেষ করে এখানকার ব্ল্যাক বেঙ্গল ছাগলের কদর রয়েছে দেশ জুড়ে। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ, ফলে এবছর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে বিক্রি ভালো হলে লাভবান হওয়া সম্ভব বলে আশাবাদী তারা। কোরবানির টার্গেটে 10টা গরু এবছর রেডি করছি। তো আমার টার্গেট এই মুহূর্তে হয়তো আগামী কয়েক বছরের জন্য এই 10 থেকে 15টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। প্রতি 15-20 টাকা করে খাবারের দাম বাড়ছে, কিন্তু মাংসের দাম তো আরো কমাই দিচ্ছে সরকার। এভাবে হলে গরু খামার পুষে লাভ হবে না। এই খামারিদের যদি আপনার কোরবানি সিজনে যদি দাম ভালো না থাকে তাহলে লস হয়ে যাবে। বাইরের থেকে যদি গরু না আসে চোরাই পথে, তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা দাম পাবো। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ঈদকে সামনে রেখে জেলায় 1,90,000-এরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে এ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 90,000। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে পাঠানো হবে 1 লাখ পশু। আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেই খামারে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা পরামর্শ প্রদান করি এবং ফ্রি কৃমিনাশক এবং প্রদান করে থাকি। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। কেউ যদি প্রাণী সম্পদ সেক্টরে আসতে চায় উদ্যোক্তা হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহায়তা করার চেষ্টা করি। এই জেলার গ্রামীণ জনপদের প্রতিটি ঘরে রয়েছে গৃহপালিত বিভিন্ন ধরনের পশু। তাই বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হলে দেশের অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খামারিরা। এখন মেহেরপুর। তাপপ্রবাহে উৎপাদন ব্যাহত হওয়ায় সৈয়দপুরের বাজারে বেড়েছে মরিচের দাম। আমদানির প্রভাব খুব একটা পড়েনি কাঁচা পেঁয়াজের দামেও, চড়া আলুর দামও। সৈয়দপুর পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, শুভ সকাল আপনাকে। বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর বর্তমানে কাঁচামরিচ, পেঁয়াজ ও আলু কেমন দামে বিক্রি হচ্ছে, বা সরবরাহ পরিস্থিতি বা কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকেও শুভ সকাল। সৈয়দপুরে কাঁচামরিচের বাজারে রীতিমতো আগুন লেগেছে। পাইকারিতেই আজকে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, এটা মরিচের মানভেদে। এছাড়া পেঁয়াজের দাম যেটি বলছিলেন, এখনও পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, কিছু কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়, এবং আলু বিক্রি হচ্ছে পাইকারি বাজারেই প্রকারভেদে এবং আকার ভেদে 42 থেকে 45-48 টাকা পর্যন্ত। এই যে হঠাৎ করে বাড়তি দাম, বিশেষ করে কাঁচামরিচের বাজারে, সেটি কারণ হিসেবে বলছেন যে গত কয়েকদিনের যে তাপপ্রবাহ গেল এবং বৃষ্টি না হওয়ার কারণে যে মরিচের ক্ষেত সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এবং আশানুরূপ যেরকম ফলন আশা করা হয়েছিল কৃষকদের তরফ থেকে সেটি না হওয়ায় এই দামটি বেড়েছে। আর অন্যান্য যেসব শাকসবজি আছে সেগুলোর সরবরাহ বেশ ভালো হলেও কিছু সবজির দাম বেড়েছে, কিছু সবজির দাম কমেছে। যেমন দাম বেড়েছে পটলের, পটল আজকে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। আর দাম কমেছে জালি কুমড়া এবং লাউ এবং হচ্ছে যে চিচিঙ্গা বা কায়থা যেটাকে বলা হচ্ছে। আজকে জালি কুমড়া বিক্রি হচ্ছে
15 থেকে 16 টাকা প্রতি পিস, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে। এছাড়া মোটামুটি অপরিবর্তিত রয়েছে যে অন্যান্য যেসব সবজিগুলো আছে, যেমন করলা আছে, তারপরে ঢেঁড়স আছে, বরবটি আছে, এই টমেটো আছে, এই সবজির দামগুলো মোটামুটি অপরিবর্তিত রয়েছে। কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় একদম প্রত্যেকটি তরকারিতে না হলেই না যে দুটি জিনিস, পেঁয়াজ এবং মরিচ, সেই পেঁয়াজ এবং মরিচের যে দাম এখনও পর্যন্ত হাতের নাগালে আসছে না। এটা নিয়ে একদিকে যেমন সাধারণ ক্রেতাদের ক্ষোভ রয়েছে, অন্যদিকে ব্যবসায়ীদেরও কিন্তু ক্ষোভ রয়েছে। কারণ যখন একটা জিনিসের দাম বেড়ে যায় তখন বিক্রিতে অনেক বেশি প্রভাব পড়ে, তাদের লাভের অঙ্কে অনেকটাই প্রভাব পড়ে। তো এই বৃষ্টি হলে আশা করা যাচ্ছে যে এই সবজিগুলোর দামে কিছুটা প্রভাব পড়বে, অনেকটাই কমে আসবে বাজার। তো এই ছিল সবজি বাজার নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি, জানাচ্ছিলেন সেখানকার সবজির সরবরাহ ও দরদামের সর্বশেষ। অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া ও দাবদাহে অব্যাহত থাকায় সমুদ্রে ধরা পড়ছে না মাছ, এতে বাজারে সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। এ বিষয়ে জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শুভ সকাল আপনাকেও। বাজারে বর্তমানে কোন মাছ কত টাকা দরে বিক্রি হচ্ছে জানাবেন, কি দেখছেন সেখানে? অনেক, আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে যে সমুদ্র ও নদ নদী সহ সকল জলাশয় কিন্তু ঝড় ঝঞ্ঝা ও বৃষ্টিপাত হলেই কিন্তু মাছের বিচরণ বাড়ে। কিন্তু দীর্ঘ 1 মাস অধিক সময় ধরে উপকূলীয় অঞ্চলে তাপপ্রবাহে অনাবৃষ্টির কারণে কিন্তু সমুদ্র ও নদ নদীতে মাছের বিচরণটা অনেকটাই কমেছে। সে কারণেই কিন্তু মাছের সরবরাহ কমও হয়েছে, জেলেদের মাছ শিকার করতে না পারায়, এবং ভোক্তা পর্যায়ে মাছের চাহিদা বেড়েছে। সে কারণে মাছের দাম চড়া রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি মাছ বাজার নাচনাপাড়ায়। এখানে আজ ইলিশ আকার ভেদে বিক্রি হয়েছে প্রতি কেজি 500 থেকে 1200 টাকা কেজি দরে, এবং রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে, এবং কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 থেকে 200 টাকা কেজি দরে, এবং চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে, এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা কেজি দরে। যা একদিন আগেও যে মাছের দাম প্রতি কেজি দাম ছিল, সেখানে প্রতি কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেশিতে বেচা বিক্রি হচ্ছে। এখন এখান থেকে যে পাইকাররা এইখান থেকে পাইকারি ক্রয় করে তারা খুচরা পর্যায়ে বিভিন্ন হাট বাজারে আরো 100 থেকে 150 টাকা কেজি বেশি দরে ভোক্তা পর্যায়ে বেচা বিক্রি করবেন। এতে যে মাছের সংকটে এবং চড়া দাম থাকায় কিন্তু মাছের যে ভোক্তা রয়েছে তাদের ভিতরে এক প্রকারের হতাশা বিরাজ করছে। আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে আর কয়েকদিন পরেই কিন্তু আগামীকালকেই কিন্তু 65 দিনের অবরোধ, তখন আরো সামুদ্রিক মাছের সরবরাহ আরো কমবে, দাম আরো চড়া হবে, এমনকি সংখ্যা প্রকাশ করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক কলাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানকার মাছের সর্বশেষ সরবরাহ দরদামের খবর। আর এদিকে দেশের 5 অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞার রেশ কাটতে না কাটতেই আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কবলে উপকূলের জেলেরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হয় এই নিষেধাজ্ঞা। এতে জেলেদের কপালে চিন্তার ভাঁজ। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ পুনর্বাসনের পাশাপাশি প্রতিবেশী দেশের জেলেদের দৌরাত্ম্য ঠেকানোর দাবি তাদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। উপকূলীয় অঞ্চলের 19 জেলার জেলেপল্লীর বেশিরভাগ মানুষের জীবন জীবিকা নির্ভর করে মাছ শিকারের ওপর। ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও মাছের সন্ধানে জেলেদের বছরের বড় একটি সময় কাটে সাগরে। জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়লে ঠোঁটে ফোটে হাসি। তবে মৎস্য প্রজনন বাড়াতে নিষেধাজ্ঞার সময় কপালে পড়ে চিন্তার ভাঁজ। সংসারের ঘানি টানতে বাড়ে ঋণের বোঝা। মানুষের ঋণ খেলাপাই যেগুলো হয়েছি শোধ করতে পারি নাই, সাগরে মাছ নাই কুলি চলে। 50টা ট্রলার দাদন, আমার বর্তমানে 5টা ট্রলার আছে দাদন, আর তার সব বিলুপ্ত হয়ে গেছে। 12 লক্ষ 3.5 লক্ষ টাকা ব্যয়, তারপর যদি হয় অবরোধ, তাহলে তার জেলে বাঁচার কোনো পথ থাকে না।
ইলিশের প্রজনন বাড়াতে দেশের 5টি অভয়াশ্রমে গেল 30 এপ্রিল মধ্যরাতে শেষ হয় 2 মাসের নিষেধাজ্ঞা। এরপর সাগরের পাশাপাশি নদীতে জাল ফেলে জেলেরা। তবে আশানুরূপ রূপালী ইলিশের দেখা না মেলায় বিপাকে মৎস্যজীবীরা। লোকসানের দায় শোধের আগেই 20 মে থেকে নতুন করে শুরু হচ্ছে সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। নানা অনিশ্চয়তার মাঝে ট্রলার নিয়ে তীরে ভিড়তে শুরু করেছেন জেলেরা। জালপালা গুছাইয়া আমরা চলে যেতেছি, কারণ এই 65 দিন আমরা সাগরে যাবো না। এমনি সাগরে মাছ নাই, মাছ 15 বছর পাই নাই। বৃষ্টি বাতাস না থাকার কারণে লবণ তাইতে গেছে সাগরে, এই জন্য কোনো মাছ পোনা নাই। সাগর খায় না মাছ, আবার এই 65 দিনের অবরোধ মিলেই যদি আসলে তো আমরা ভালো পজিশনে নাই। লোকজন এদেরকে সংসার খরচ আমাদেরকে চালাই রাখতে হয়, সব মিলিয়ে আসলে এই যে অবরোধ আমরা এগুলো আমরা মানতে পারি না। মৎস্য বিভাগের পরিসংখ্যান বলছে বছরে 365 দিনের মধ্যে 3 দফায় 147 দিনই নদী ও সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। এ সময় সময়সীমার উপর ভিত্তি করে নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবারকে 25 থেকে 86 কেজি করে চাল দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সুবিধার বাইরে থাকা হাজারো জেলে পরিবারের। পাইনি, আবার কিছু দেয় নাই, মেম্বারও কিছু দেয় নাই। স্যার জিজ্ঞেস করছি যে আমার জালিয়াতটা কি আসছে না, হ্যাঁ গেছে, কোথায়, হ্যাঁ কবে আসে, আর কোনো দিক দক্ষিণ নেই। কাট করা আছে 2000 আর 4000, বাকি লোকের কোনো কাট নাই। এমন অবস্থায় নিষেধাজ্ঞার সময় কিছুটা কমানো, সহজ শর্তে ঋণ ও পুনর্বাসনের পাশাপাশি প্রতিবেশী দেশের জেলেদের দৌরাত্ম্য ঠেকানোর দাবি মৎস্যজীবীদের। আমরা অবরোধ দিলাম, পার্শ্ববর্তী রাষ্ট্র অবরোধ নাই, তাহলে কি হয়েছে? আমরা বন্ধ করলাম, তারাই আমাদের সীমানা মাছ ধরিয়া নিয়ে যাচ্ছে। মেরামত করি এখন করে তো মাছ ধরতে পারবো না। ভারতওয়ালারা মাছ ধরে, আমরা ধরতে পারি না। আমাদের অবরোধ শুরু হয়, ভারতের অবরোধ শেষ, তারা বাংলাদেশের ভেতর ঢুকে দেওয়া যায়, ইলিশ মাছ ধরে নিয়ে যায়। আমাদের এই 65 দিন যদি কমাইয়ে দিত কিছু, তাইলে আমাদের ব্যবসায়ীরা এবং ট্রলার মালিকরা কিছুটা উপকৃত হইত। তাদেরকে বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা, যাতে করে তারা এই যে অবরোধকালীন সময় তারা এই কষ্ট ক্লেশে যে দিন কাটে, এটাও যেন আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারে। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার প্রচারণার পাশাপাশি নিয়মিত অভিযানের কথা জানান সংশ্লিষ্টরা। প্রচার প্রচারণা, জেলেদের নিয়ে সচেতনতা সভা, মাইকিং সবকিছু সম্পন্ন করেছি এবং আমরা 65 দিনকালীন সময়ে যদি কোনো জেলে এই আইনকে অমান্য করে, সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযানের ব্যবস্থা থাকবে। আমাদের এখানে যে কার্ডধারী আছে যারা সমুদ্রে মাছ ধরার যেসব জেলে, তাদের মধ্যে আমাদের যে সরকারি বরাদ্দ রয়েছে, আমরা একদম সঠিক সময়ে জেলেদের মধ্যে সরকারি বরাদ্দটি বিতরণ করব। উপকূলীয় 19 জেলাসহ সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা 18 লাখের বেশি। এর বাইরেও কয়েক লাখ জেলে সরাসরি মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। ফেরদৌস সাবির, এখন। কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর সুখ্যাতি দেশ জুড়ে। আকারে যেমন বড়, তেমনি রং ও স্বাদেও সেরা। তবে এবার টানা তাপপ্রবাহে ও শিলাবৃষ্টিতে কম হয়েছে সেই লিচুর ফলন। এতে আশানুরূপ লাভের দেখা মিলবে না বলে শঙ্কা বাগান মালিকদেরও। মশিউর কায়েস দেখেছেন বাকিটা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামকে সবাই লিচু গ্রাম হিসাবে চেনে। এখানকার লিচু দেশের গণ্ডি পেরিয়ে যায় বিদেশেও। এই লিচু আকারে যেমন বড়, তেমনি রং ও স্বাদেও সেরা। এ কারণে সারা দেশে মঙ্গলবাড়িয়ার লিচুর রয়েছে বাড়তি কদর। তবে ক্রেতাদের অভিযোগ, এবার লিচুর দাম কিছুটা বেশি। 100 লিচু বিক্রি হচ্ছে 1000 টাকায়। এখানে লিচুটা আর কি অনেক সুস্বাদু এবং সবাই আসে লিচু খাওয়ার জন্য। আসলে লিচু মোটামুটি ভালো, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি কিনলাম আপনার 1000 টাকা, 110 টাকা পিস, একটু বেশি মনে হয়েছে দামটা। বিভিন্ন বাগানগুলিতে ঘুরে ফিরে দেখতেছি এবং লিচু ক্রয় করতেছি। প্রচলিত আছে প্রায় 200 বছর আগে সুদূর চীন থেকে চারা এনে লাগানো হয় মঙ্গলবাড়িয়া গ্রামে। অধিক ফলন ও রসালো কিন্তু ছোট বীজের কারণে এ লিচুর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। পরবর্তীতে এই জাতের লিচুর কলাম চারা ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে। লাভজনক হওয়ায় লিচু চাষে আগ্রহী হয়ে ওঠে গ্রামবাসী। বর্তমানে এলাকার প্রতিটি বাড়িতেই রয়েছে লিচুর গাছ। আমার প্রায় 200-র উপরে গাছ আছে। আমি প্রতি বছরে প্রায় 1 কোটি টাকার উপরে সেল করতে পারি। আমার খুব একটা খরচ হয় না, প্রায় 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। তো এটা আমাদের একটা বছরের ফল। এই ফলটা দিয়ে আমরা দেয়া আছে যে বৃদ্ধি, আমাদের ফ্যামিলি পরিবার নিয়ে আমরা চলি।
আলু ক্ষেত্রে যেভাবে শিলা ধরে এইভাবে শিলায় বহুত ক্ষতি হয়ে গেছে। এবার লিচুর সংখ্যাটা খুব কমই। শুরুতে শৌখিনভাবে শুরু হলেও গত কয়েক দশক ধরে এই গ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয় লিচুর চাষ। মঙ্গলবাড়িয়ার মতো জেলার নারান্দি, কুমারপুর, হোসেন্দি ও শ্রীরামদি গ্রামেও ব্যাপক হারে লিচুর চাষ হচ্ছে। তবে গত মৌসুমে প্রায় 10 কোটি টাকার লিচু বিক্রি হলেও এবার তা নেমে এসেছে 1/3। খরা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ লিচু। লেচুর মধ্যে মার খাইছি 8-9 লাখ টাকা লেচু কিনছি, 2 লক্ষ 3 লক্ষ টাকা বেচতাম না। এবারে গাছ কিনছি কম, 40-50টা, একটা টিয়া কিনা অহন মনে হয় 20-30 হাজার টিয়া কি হ্যাঁ ক্রয় করতাম পারি কিনা সন্দেহ আছে। কৃষি বিভাগের তথ্য মতে মঙ্গলবাড়িয়া গ্রামে 10,000-এর কাছাকাছি লিচু গাছ রয়েছে। এবার তীব্র তাপদাহে ফলন বিপর্যয় হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যেখানে প্রতিদিন গড় তাপমাত্রা ছিল 40+, এই তাপমাত্রার কারণে আমাদের লিচুগুলো অনেক লিচু ঝরে পড়েছে, কোনো লিচু ফেটে গিয়েছে এবং কোনো লিচুর উপরে কালচের আকার ধারণ করেছে। এর ফলে লিচুর যে গুণগত মান সেটা নষ্ট হয়েছে। লিচু স্থানীয় অর্থনীতির অন্যতম একটি খাত। লিচুর পরিকল্পিত চাষাবাদ পাল্টে দিতে পারে স্থানীয় অর্থনীতির চিত্র। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সম্প্রতি ভারতীয় 2টি নামি দামি কোম্পানির মশলায় ক্যান্সারের ঝুঁকি আছে এমন কীটনাশক ব্যবহারের অভিযোগে আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে একের পর এক দেশ, যার কারণে ঝুঁকিতে 45,000 কোটি রুপির ভারতীয় মশলার বাজার। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের বৃহত্তম মশলা প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ভারত, যার কারণে অভ্যন্তরীণ বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিতেও ভালো অবস্থানে রয়েছে দেশটি। সব মিলিয়ে ভারতীয় মশলার বাজার 45,000 কোটি রুপির। কিন্তু বিশ্বজুড়ে সুখ্যাতি থাকা দিল্লির মশলা ব্র্যান্ড এভারেস্ট ও MDH এর মশলায় সম্প্রতি ক্যান্সারের ঝুঁকি আছে এমন কীটনাশক ব্যবহারের অভিযোগ তোলে হংকংয়ের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। এই অবস্থায় দেশে দেশে ছড়িয়ে পড়ছে ভারতীয় মশলা ভীতি, যার জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, সিঙ্গাপুর সহ আরও বেশ কয়েকটি দেশ তাদের মশলা আমদানিতে স্থগিতাদেশ দেয়। এতে পূর্বের অনেক রপ্তানি আদেশও আটকে গেছে ভারতের। এমনকি অভ্যন্তরীণ বাজারেও এভারেস্ট ও MDH এর মশলা কেনা থেকে বিরত রয়েছেন ভারতীয়রা। नई मसाला MDH और उसका तो मैं करी नहीं, जब से मुझे पता चला तो मैं इसे यूज ही नहीं कर रही हूँ, पहले करती थी। ভারতীয় মশলা রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুটি প্রতিষ্ঠানের পণ্য পাওয়া ইথিলিন অক্সাইড নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান থাকায় রপ্তানি 40% কমতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে মশলায় ইথিলিন অক্সাইড ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি নেই বলে দাবি করছে ফেডারেশন অফ ইন্ডিয়ান স্পাইস স্টেক হোল্ডার্স। বলছে এটি শুধুই ব্যবহার হয় দূষণ প্রতিরোধে। एक्चुअल में ये ना ही एज ए पेस्टिसाइड यूज होता है, एक ट्रीटमेंट है जो माइक्रोबायोलॉजिकल पैरामीटर्स को किल करने के लिए यूज की जाती है और ये अपने स्वास्थ्य के लिए कहीं से भी हानिकारक नहीं है। MDH এবং এভারেস্ট যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়া সহ অনেক অঞ্চলে তাদের পণ্য রপ্তানি করে। আর বিতর্কিত দুটি ব্র্যান্ডের মধ্যে 1919 সালে ব্যবসা শুরু করে MDH। অন্যদিকে 1967 সালে মাত্র 3টি পণ্য নিয়ে যাত্রা শুরু করে এভারেস্ট। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মোদির দাপটে কি শেষ পর্যন্ত অস্তিত্ব রক্ষা করতে পারবে গান্ধী পরিবার? ভারতের লোকসভা নির্বাচনের 5ম ধাপে এটাই এখন বড় প্রশ্ন। আমেথি আর রায়বেরেলি আসনের ভোটাররা দীর্ঘ সময় পাশে ছিল গান্ধীদের। সোমবারের ভোটে আবারও পরীক্ষার মুখে গান্ধী পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। 2014 সালের নির্বাচনে কংগ্রেস ক্ষমতা হারানোর পর রায়বেরেলি থেকে আমেথির রাস্তায় দেখা মেলে না দলটির সেই পুরনো কর্মব্যস্ততার। ভারতের জন্মলগ্ন থেকে এই দুটি শহর আর এখানকার রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে কংগ্রেসের নেতৃত্বে থাকা গান্ধী পরিবারের নাম। 1947 সাল থেকে প্রায় অর্ধেক সময় ভারতে ক্ষমতায় ছিল গান্ধী পরিবার। প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন 3 প্রজন্ম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এরপর তার কন্যা ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী। প্রায় 7.5 দশকের রাজনীতিতে কংগ্রেস ক্ষমতায় থাকুক বা না থাকুক, সকল চড়াই উতরাইয়ে গান্ধীদের প্রতি সমর্থন অটল ছিল 62 কিলোমিটার ব্যবধানে অবস্থিত 2 শহর আমেথি আর রায়বেরেলির ভোটারদের। ভারতের শতবর্ষী রাজনৈতিক দল কংগ্রেসের সুরক্ষিত দুর্গ ছিল উত্তর ভারতের উত্তরপ্রদেশের এই দুটি আসন।
কিন্তু 2019 সালের নির্বাচনে নাটকীয় বিপর্যয়ের মুখে পড়ে কংগ্রেস যখন আমেথির দুর্গে হানা দেয় 2014 সাল থেকে ক্ষমতায় থাকা বিজেপি। রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে 55,000 ভোটে হারিয়ে দেন বিতর্কিত রাজনীতিক স্মৃতি ইরানি। রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী রায়বেরেলিতে জয়ী হয়ে রাজ্যে কংগ্রেসের একমাত্র আসন হিসেবে দলের ভিত কোনো রকমে টিকিয়েছেন সেবার। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার 543 আসনের 80টি উত্তরপ্রদেশের। এ রাজ্য সহ 303 আসনে জিতে সেবার দেশ জুড়ে ছেয়ে যায় বিজেপি। फ्री में राशन दे रहा है, कॉलोनी दे रहा है, अयोध्या का मंदिर बन गया, हर जगह का घाट बन गया गंगा जी का। 5 বছর পর ফের ক্ষমতাসীন বিজেপি আর প্রধান বিরোধী দল কংগ্রেসের যুদ্ধক্ষেত্র আমেথি আর রায়বেরেলি। এবার রায়বেরেলিতে 77 বছর বয়সী সোনিয়ার আসনে ভোটে দাঁড়িয়েছেন ছেলে রাহুল। আমেথি থেকে পুনর্নির্বাচন করছেন স্মৃতি ইরানি, বিপরীতে গান্ধী পরিবার। দুই প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াইয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এ পরীক্ষা শুধু 2 আসনের নয়। আমেথির আসন ধরে রেখে রায়বেরেলিতেও যদি এবার জেতে বিজেপি, উত্তরপ্রদেশ থেকে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস আর গান্ধী পরিবার। উল্টো দিকে 2 আসনে বিরোধী দল কংগ্রেস জয়ী হলে রাজ্যে বিজেপি বিরোধীদের উত্থানও দেখা যেতে পারে। আর ভারতের রাজনীতির ইতিহাসে উত্তরপ্রদেশে জয়ী দলকেই বেশিরভাগ সময় দেখা গেছে কেন্দ্রের ক্ষমতায়। रायबरेली में कांग्रेस के अलावा कोई पैदा नहीं हुआ जीते के लिए, और जो कुछ ने किया वो कांग्रेस ने किया है। कांग्रेस के अलावा किसी ने नहीं किया। आप हमको ये बता दीजिए 10 साल बीजेपी को हो गया, अब एक काम बता दीजिए हमें। ভোট সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস, যেখানে রাহুল ও সোনিয়া আমেথি আর রায়বেরেলির সঙ্গে পারিবারিক সংযোগ তুলে ধরতে প্রকাশ করেছেন পুরনো অনেক স্মৃতি। গান্ধী পরিবারের সঙ্গে কয়েক দশকের সম্পর্কে 1952 সালে স্বাধীন ভারতের প্রথম জাতীয় নির্বাচনে ইন্দিরার স্বামী ফিরোজ গান্ধীকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন রায়বেরেলির ভোটাররা। পরবর্তীতে এই আসনে জেতেন ইন্দিরা, তারপর সোনিয়া। রায়বেরেলিতে এ পর্যন্ত কেবল 3 বার হেরেছে কংগ্রেস। 1977 সালে ইন্দিরা সরকারকে হারিয়ে জাতীয় বিরোধী জোট ক্ষমতায় আসার পর এবং এরপর 1996 ও 1998 সালে জাতীয় পর্যায়ে বিজেপির উত্থান শুরু ও প্রথম ক্ষমতা গ্রহণের পর। তবে গান্ধী পরিবারের কোনো সদস্য এ আসনে ভোটে দাঁড়াননি ওই 3 নির্বাচনের একটিতেও। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।